নমস্কার। আমার আজকের আলোচ্য বিষয় মিথ। মিথ যা থেকে উদ্ভব মাইথোলজির। আর এই মিথ শব্দটার উদ্ভব একটি গ্রিক শব্দ মুথোস থেকে। মুথোস হল কথা বলা বা লেখার এমন একটি পরিপূর্ণ পদ্ধতি যা সবসময় কোনো একটি সময়ের নির্দিষ্ট জীবন চর্চার অন্তর্লিখিত উপাদানের চিত্রকে বহন করে। মানব সভ্যতার একেবারে প্রথম পর্বে আদিম জনগোষ্ঠীর ব্যবসা বাণিজ্য উদ্ভবের আগে ছিল বিনিময় প্রথা এবং যাযাবর জীবন। পরবর্তীকালে ব্যবসা বাণিজ্য চালু হয় এবং স্থিত জীবন হয়। এই গোটা পর্যায় জুড়েই সামাজিক জীবনে মিথ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঙ্গুইনের সমাজতত্ত্ব অভিধানে বলা আছে, মিথ ইজ এ ন্যারেটিভ account of the sacred which embodies collective experience and represents conscience collective। বাংলা করলে কি পেলাম আমরা? মিথ হচ্ছে বিশ্লেষণ বা বর্ণনামূলক কাহিনী। তার ভিতর কি আছে? পবিত্রতা। কি আছে? যৌথ অভিজ্ঞতা। কি আছে? যূথবদ্ধ চেতনা। ম্যালিনিউস্কি তিনি বলেছিলেন, সামাজিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য মিথের প্রয়োজন। কি পেলাম? স্থিতাবস্থার পক্ষে মিথ সবসময় একটা সহায়ক শক্তি। লেভি স্ট্রাউস মিথকে বললেন জ্ঞান ভিত্তিক অনুভব। আমরা কি পেলাম? অপ্রমাণিত বিজ্ঞানের একটা গঠনবাদ। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো মিথ? অনেকটা কৃষ্ণা চতুর্দশীর রাতে যদি মেঘ ভরা আকাশের দিকে আপনি তাকান, পরের দিন অমাবস্যা, চাঁদের শেষ চিহ্নটুকু আছে, কখনো মেঘে ঢাকা, কখনো দেখা যাচ্ছে আকাশ ভর্তি তারা আছে, কখনো দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে না। এই যে একটা আবছা আলো আধারি জগৎ, স্পষ্ট নয়, অস্পষ্ট, আবার সামান্য স্পষ্ট, আবার সম্পূর্ণ অস্পষ্ট, মিথ আসলে অনেকটা তাই। আর অস্পষ্টতার মাঝখানে তার নানাবিধ মিশ্র অবস্থান থাকে। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় মিথ হচ্ছে অয়দিপাউস। সবাই জানেন তার কাহিনী। আপনি ভেবে দেখুন, সেই কাহিনীতে আপনি কি পাচ্ছেন? মাতা পুত্র, স্ত্রী স্বামী, পিতা পুত্র, এই প্রত্যেকটা সম্পর্কের ব্যাখ্যান আপনি পাচ্ছেন, যা কিনা গড়ে উঠছে ভালোবাসা, ঘৃণা, ক্ষমা, সেবা, নিয়ন্ত্রণ, কর্তৃত্ব ইত্যাদিকে ভিত্তি করে। এখন সে যাই হোক, চালু অর্থে আমরা মিথ বলতে বুঝি অতি কথা, যাকে অতিরঞ্জন করে বলা হয়। এখন এইরকম অতি কথায় আমাদের সবচাইতে বেশি অভ্যস্ত কিসে? তিলকে তাল করা। আমাদের প্রবাদে আছে। এখন ধরুন আমি যদি দুটো উদাহরণ দিই, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের জীবনী লিখলেন। সাধু ভাষায় যেটা লিখলেন তার চলিত অর্থ হচ্ছে, ঝড় বৃষ্টির রাতে বিদ্যাসাগর ফুলে ফেপে ওঠা দামোদর নদী সাঁতার কেটে পার হয়ে বাড়ির দুয়ারে গিয়ে ডাকলেন, মা মা আমি আসিয়াছি। এবং অনেকে এটা বিশ্বাস করলেন। পরবর্তীকালে বিদ্যাসাগরেরই সহোদর ভাই, তৃতীয় ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্ন, তিনি লিখলেন চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন তা সম্পূর্ণ ভুল
এরকম কোনো ঘটনা বিদ্যাসাগরের জীবনে ঘটেনি। আবার ধরুন, আমরা প্রায় সকলেই জানি যে ফরাসি বিপ্লবের আগে মেরি আন্তোয়ানেট তিনি নাকি আশ্চর্য হয়ে রাজাকে বলেছিলেন, ওরা রুটি পাচ্ছে না তো কি হয়েছে, ওরা কেক খাক। খুবই জনপ্রিয় হয়েছিল কথাটা। রাজার ঘৃণা, রানীর ঘৃণা, এই সব কিছু বোঝানোর জন্য। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এটাও হচ্ছে অতি কথনের দোষে দুষ্ট, এর কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল না মেরি আন্তোয়ানেট বলেছিলেন বলে। যদি আমাদের দেশের প্রসঙ্গে চলে আসি, ভারতবর্ষে আমাদের দুটো প্রধান মহাকাব্যের নাম রামায়ণ এবং মহাভারত। আবার গ্রিকদের দুটো প্রধান মহাকাব্যের নাম ইলিয়াড এবং অডিসি। গ্রিকটা ছাড়ুন, রামায়ণের প্রভাব মহাকাব্য হিসেবে, পবিত্র শাস্ত্রগ্রন্থ হিসাবে, রামের ওপর ভগবানত্ব আরোপ করার হিসাবে, সীতাকে সতীর আসনে বসানোর হিসাবে এবং নানান অতিকথার ভার এমনভাবে রামায়ণকে চেপে বসল, বাল্মীকি মূল যে রামায়ণে লিখেছিলেন সেখান থেকে পরিবর্তিত হতে হতে বাল্মীকি কে? আমাদের আদি কবি। কবি কি লেখেন? কবিতা। সেই কবিতা কি হয়? মহাকাব্য। তাহলে আসলে রামায়ণ কি? মহাকাব্য। সেই মহাকাব্য আস্তে আস্তে এই যে পর্যায়গুলো আমি বললাম, পেরোতে পেরোতে হয়ে গেল ধর্মগ্রন্থ। এবং উত্তর ভারতের একটা বিশাল অংশের মানুষ বিশ্বাস করেন যে রাম রাম নাম উচ্চারণ করলে নাকি সব পাপ মুক্তি ঘটে যায়। যেমন মুসলমানরা বিশ্বাস করেন যে হজ করলে পাপ মুক্তি ঘটে যায়, যেমন খ্রিস্টানরা বিশ্বাস করেন জেসাসের কাছে কনফেস করলে সব পাপ মুক্তি ঘটে যায়। ঠিক একই রকম ভাবে এটা একটা বিশ্বাসে প্রতিষ্ঠিত হলো। এখন আমাদের দেশে রামায়ণের উপর প্রচুর গবেষণা হয়েছে। সবচাইতে বিদগ্ধ গবেষককে খুঁজে বের করা মুশকিল। কিন্তু যদি আলোচনার পরিসর দিয়ে মাপেন, তাহলে রামায়ণ সম্পর্কে সবচাইতে বেশি রচনা যিনি করেছেন তার নাম ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। গবেষকের চোখ দিয়ে, অনুসন্ধিৎসার চোখ দিয়ে তিনি আবিষ্কার করেছেন ভারতবর্ষে মোট 428টি রামায়ণ লিখিত আকারে পাওয়া গেছে। সংস্কৃত ভাষাতেই 101টি, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সহ। বৌদ্ধ পালি ভাষায় দশরথ জাতক নামে 8টি, জৈন 14টি, তামিল ভাষায় 25টি, তেলেগু ভাষায় 15টি, কি আশ্চর্য, কন্নড় ভাষায় 41টি, মালায়ালাম ভাষায় 11টি, বাংলায় মাত্র 9টি। তার ভিতর কৃত্তিবাস আছেন, অদ্ভুতাচার্য আছেন। অসমীয় ভাষায় 22টি, বাংলার দ্বিগুণের বেশি, 2.5 গুণ। হিন্দিতে 61টি, তুলসীদাস সহ। ওড়িয়ায় 24টি, নেপালিতে 11টি, ভানুভক্ত সহ। মারাঠি ভাষায় 13টি, গুজরাটি ভাষায় 34টি, কাশ্মীরি ভাষায় 7টি, উর্দু ভাষায় 6টি, পার্সি ভাষায় 12টি, পাঞ্জাবি ভাষায় 14টি। এই 428টি রামায়ণ তিনি খুঁজে পেয়েছেন এবং তার সঙ্গে তিনি বলছেন ওরাও ভাষা, মুন্ডা ভাষা, সাঁওতালি ভাষা, বিলহোর ভাষা বা উপভাষা, তাতেও রামায়ণের কাহিনী নিয়ে লোক কাহিনী, লোক নাটক ইত্যাদি আছে। এই সবগুলোকে যোগ করলে সংখ্যাটা 500-র কাছাকাছি যাওয়া আশ্চর্য না। তার সবকটার কাহিনী কি এক না? কোথাও সীতারামের বোন, কোথাও সীতা রাবণের মেয়ে, কোথাও রাম ভিলেন, রাবণ বীর,
কোথাও অকালবোধন নেই, কোথাও সমুদ্রের উপর সেতু বাঁধা নেই, বহু রকম তার ব্যাখ্যা আছে। আমাদের বাংলায় আরো অনেকে রামায়ণ নিয়ে গবেষণা করেছেন, দেশেও করেছেন। উল্লেখযোগ্য কতগুলো নাম: বুদ্ধদেব বসু, ইরাবতী কার্ভে, রামশরদ শর্মা, রমিলা থাপার, ডাঙ্গে, জি.এস. ঘুরে, সুকুমারী ভট্টাচার্য, এইচ.ডি. সাঙ্কাল্লা, মধুসূদন দত্ত এবং স্বয়ং রবীন্দ্রনাথ। আচ্ছা, এদের সবার ব্যাখ্যা থেকে মূল যেটা বের করা যায়, যেখানটা কমন পাই আমরা, সেটা হচ্ছে রামায়ণের পৌরাণিক কাহিনীকে ইতিহাসের প্রেক্ষাপটে ফেললে তা আসলে আর্যদের দাক্ষিণাত্য বিজয়ের কাহিনী, অর্থাৎ রামায়ণ আসলে আর্যায়ন। এখন এই যে আর্যায়নের পথ রামায়ণ অতিক্রম করত, এইটা অতিক্রম করতে গিয়ে তাকে অনেক অনেক কিছু পেরোতে হলো। সেই পেরোতে গিয়ে আর্যেতর গোষ্ঠী বা রাক্ষস যাদের বলা হলো, তারা আসলে হলো দক্ষিণ ভারতীয় অনার্য এবং দলিত গোষ্ঠীর মানুষ। সবচাইতে প্রামাণ্য গবেষণা এই ক্ষেত্রে যিনি করেছেন তিনি এইচ.ডি. সাঙ্কাল্লা। তার গ্রন্থ রামায়ণ, মিথ অর রিয়েলিটি, এই বইতে তিনি বিভিন্ন রামায়ণের ব্যাখ্যান এবং আর্কিওলজিক্যাল অনুসন্ধানের ফসল হিসাবে কিছু কথা উল্লেখ করেছেন। যেমন তার ব্যাখ্যা অনুযায়ী ছোটনাগপুর মালভূমি, পূর্ব মধ্যপ্রদেশ বর্তমান ছত্তিশগড়, পশ্চিম উড়িষ্যা, দক্ষিণ বিহার এবং বাংলার পশ্চিম প্রান্ত, এই গোটা জায়গাটা মিলে নর্মদা এবং চিত্রকূট পাহাড়ের দক্ষিণে বড় একটা হ্রদ বেষ্টিত মনোরম স্থলভূমি ছিল। তাই হচ্ছে আসলে লঙ্কা। শ্রীলঙ্কা ফিলঙ্কা ভুলে যান, তখন শ্রীলঙ্কার নাম শ্রীলঙ্কা ছিল না। ওখানে কোনো জায়গার অস্তিত্ব ছিল কিনা, সমুদ্র থেকে ওই স্থলভাগ উঠে এসেছিল কিনা তখন, তাও প্রশ্ন চিহ্নের সামনে। এখন এই যে লঙ্কা, কম্মন রামায়ণ, যার সূত্র ধরে মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যে বলেছিলেন রাবণ হচ্ছে আমার নায়ক, রামায়ণ রচনায় রাবণ, মেঘনাদ, শূর্পণখারা হচ্ছে শহীদ, রাম অত্যাচারী। কাব্যে উপেক্ষিতা সীতা, উর্মিলা এবং সরমা, রাম, লক্ষ্মণ, বিভীষণ এরা বর্ণিত হয়েছেন অনুপ্রবেশকারী রূপে, যা উত্তর ভারতের তুলসীদাসী রামায়ণের ব্যাখ্যান থেকে সম্পূর্ণ ভিন্ন। এই ব্যাখ্যান নিয়ে সংলাপ নাট্য গোষ্ঠী কলকাতার, তারা 1998 সালে শুদ্রায়ণ নামে একটি নাটক মঞ্চস্থ করেছিল, যা দর্শকদের যুক্তি এবং মননে রেখাপাত করেছিল। স্বয়ং অন্নদাশঙ্কর রায়ের মতো পণ্ডিত মানুষ লিখেছিলেন শুদ্রায়ণ রামায়ণের অভিনব মঞ্চায়ন। এখন এই মিথ আশ্রিত মাইথোলজি, তা তো শুধুমাত্র শিক্ষাক্রমের ভিতর বা ধরুন ইতিহাসের ভিতর সীমাবদ্ধ থাকে না, তা একটা সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় ভাবনার জীবন্ত প্রতীক হয়ে ওঠে, যার আলোচনা ব্যতীত আমাদের ভারতবর্ষের মতো ধর্মীয় ভাবনার একটা বহুধা বৈশিষ্ট্য সম্পন্ন দেশের সংস্কৃতির সমাজচিত্র বোঝা সম্ভব না।
রামায়ণের কাহিনীকে লেখিকা নমিতা গোখেল তিনি সীতার ব্যক্তিগত যাত্রা বলে বর্ণনা করেছেন। প্রয়াতা মল্লিকা সেনগুপ্ত বিশিষ্ট কবি, তিনিও রামায়ণের কাহিনীকে সীতায়ন বলে ব্যাখ্যা করে একটি অসম্ভব সুন্দর কাব্য রচনা করেছেন। সীতা একই সঙ্গে জননী, জানকী, ভূমি, ভূমিজা, ভূকন্যা, পৃথিবীর বা মাটির কন্যা। আচ্ছা, এবার যদি আমরা সংস্কৃত ভাষায় সীতা শব্দের অর্থ বুঝি তাহলে কি পাবো? এক তীরের ফলা, দুই লাঙলের ফলা। রাজা জনক হাল চাষ করতে করতে সীতাকে পেয়েছিলেন। লাঙলের ফলার সঙ্গে তার সম্পর্ক, তার স্বামী রাম তীর চালানোয় সুদক্ষ ছিলেন, তীরের ফলার সঙ্গে তার সম্পর্ক। এখন এই যে অজনিজা ভূমিকন্যা সীতা, তিনি কিন্তু রামায়ণের ব্যাখ্যায় অমিত পরাক্রমী। তিনি এক হাতে হরধনু তুলতে পারতেন। কিন্তু আমাদের অভিজ্ঞতায় ওই যে রামানন্দ সাগর একটা রামায়ণ বানালেন, দীপিকা পাড়ুকোন সীতা সাজলেন, তখন দীপিকা পাড়ুকোন খুব রোগা ছিলেন। আমাদের কাছেও সীতা সেই রকম একটা রুগ্ন, দুর্বল, তীব্রতা স্বামী চরিত্র। ঠিক একটা প্রোটোটাইপ বাঙালি ভারতীয় জীবনের নারী চরিত্ররা যেমন হয়, সেই রকম দুর্বল, নিপীড়িত। এবং আমাদের দেশের তো সমস্ত কাহিনী ইতিহাসেই নারীরা বরাবর দুর্ভাগ্যের শিকার হয়ে এসেছে। সুতরাং সীতাকেও কিন্তু ঠিক সেই জায়গায় নিয়ে এসে ফেলা হলো রামায়ণের পরবর্তী 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 ব্যাখ্যানগুলোর মধ্য দিয়ে। আবার এই যে 428টা রামায়ণ যদি আপনি পড়েন, তাহলে তার অনেকগুলোতেই দেখবেন যে সীতা জনতার সঙ্গে ব্যক্তিগত স্তরে আলাপ আলোচনা করছেন রাজকার্য নিয়ে। আপনি দেখবেন সীতা রাজস্ব, নির্বাসন, কর্তব্য এবং অধিকারের জোরদার দাবি উত্থাপন করছেন, আবার আনুগত্য এবং প্রত্যাখ্যানের বলিও হয়ে উঠছেন। মৃত্তিকা কন্যা সীতা তিনি একান্তই মানবী। তো তাকে ঘিরে যতই অতি কথা হোক না কেন, অগ্নি পরীক্ষা, পাতাল প্রবেশ, এই সবকিছুর সমাবেশ ঘটানো হোক না কেন, কিন্তু বাঙালি মানবী সীতা সকাতরে আর্য ঋষিদের কাছে প্রশ্ন রেখেছিলেন, প্রভুত্বের আকাঙ্ক্ষা আর সম্পদ লিপ্সা আর্যদের এত নিচে নামাতে পারে? প্রভু, আপনাদের এই রাজনীতিতে আমার স্বামীকে জড়ালেন কেন? কেনই বা ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে ধর্মাচরণ করতে দেবেন না আপনারা? এই আমি যদি এখনই ঈশ্বর সাধনায় নিজেকে সমর্পণ করতে চাই, আপনি কি আমার স্বামীকে এনে দিতে পারবেন? পারবেন না। কিন্তু আমাকে বা আমার মতো অন্য নারীকে স্বামীর ধর্ম সহচরী করে রাখবেন কেন? শূদ্রায়ণ নাটক এই প্রশ্ন করেছে। সীতার প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করছি। পরের দিন শুরু করব রাম, কৃষ্ণ এবং শিখণ্ডী, ভারতবর্ষের মাইথোলজিতে এই তিনজনের কি কি ভূমিকা।